আচ্ছা ভাবুন তো একবার, বর্তমানে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত আমরা যে সংঘাতগুলো দেখছি সেগুলো যদি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না হয়, কি হবে যদি এই সব কিছুই একটা বিশাল আমেরিকান পরিকল্পনার অংশ হয়ে থাকে? একজন অধ্যাপক ঠিক এমনই একটা আকর্ষণীয়, যদিও বেশ বিতর্কিত তত্ত্ব দিয়েছেন, যা এই সব ঘটনাকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করে। তাহলে প্রশ্নটা হলো, এই চূড়ান্ত পরিকল্পনাটা আসলে কি? বিশ্বজুড়ে ক্ষমতার এই নতুন লড়াইয়ে আমেরিকার আসল কৌশল বা গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা কি? এই বিশ্লেষণটি সেই রহস্যের গভীরে যাওয়ার একটা চেষ্টা। এই তত্ত্ব অনুযায়ী উত্তরটা আশ্চর্য রকমের সোজা, কিন্তু এর লক্ষ্যটা অকল্পনীয় রকমের বড়। আর সেটা হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাস্তাগুলো, মানে যেগুলোকে চোক পয়েন্ট বলা হয়, সেগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এর মাধ্যমে পুরো বিশ্ব বাণিজ্যকেই নিজেদের আওতায় নিয়ে আসা। সোজা কথায়, বাণিজ্য করতে হলে আমেরিকার অনুমতি লাগবে। আচ্ছা, তাহলে চলুন এই তত্ত্বটার গভীরে ঢোকা যাক। এর প্রথম অংশটা কিন্তু এই বিশ্বব্যাপী চোক পয়েন্টগুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এখন কথা হলো, এই ভূ রাজনৈতিক চোক পয়েন্ট জিনিসটা আসলে কি? দেখুন, স্লাইডে যেমনটা বলা আছে, এটা হলো স্থল বা সমুদ্রের ওপর এমন একটা সরু রাস্তা যেখানে প্রচুর জাহাজ বা গাড়ি চলাচল করে। এর ওপর নিয়ন্ত্রণ থাকা মানে হলো আপনি যেন পুরো বিশ্বের সাপ্লাই চেনের কলটা হাতে পেয়ে গেলেন। ইচ্ছে হলেই চালু করতে পারেন, আবার ইচ্ছে হলেই বন্ধ করে দিতে পারেন। এই সূত্র অনুযায়ী কয়েকটা জায়গার উপর বিশেষ নজর রাখা হচ্ছে, যেমন হরমুজ প্রণালী, যেটা তেলের বাণিজ্যের জন্য খুবই জরুরি; মালাক্কা প্রণালী, যা এশিয়ার বাণিজ্যের লাইফলাইন; পানামা খাল, যেটা আমেরিকার বাড়ির পাশেই; জিব্রাল্টার, যা আটলান্টিক আর ভূমধ্য সাগরকে যুক্ত করে। এমনকি বরফ গলে যাওয়ায় নতুন যে আর্কটিক রুট তৈরি হচ্ছে, সেটাও এই তালিকার বাইরে নয়। আর এত বড় একটা পরিকল্পনার মূল টার্গেট কে হতে পারে? এই বিশ্লেষণটা কিন্তু সরাসরি চীনের অর্থনীতির দিকেই আঙুল তুলছে। লক্ষ্যটা হলো চীনের বিশাল আর সম্পদনির্ভর অর্থনীতিটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। তবে এখানে একটা খুব সূক্ষ্ম ব্যাপার আছে। সূত্রটা পরিষ্কার করে বলছে, উদ্দেশ্য হলো চীনকে নিয়ন্ত্রণ করা, ধ্বংস করা নয়। এর মানে হলো চীনকে সামরিকভাবে শেষ করে দেওয়া নয়, বরং অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে তারা আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য হয়। নিশ্চিত করা যে তারা মার্কিন ডলার কিনছে, যা শেষমেশ মার্কিন অর্থনীতিকেই টিকিয়ে রাখবে। কিন্তু ভাবুন, এত বড় একটা গ্লোবাল স্ট্র্যাটেজি চালাতে গেলে দেশের ভেতরও তো অনেক কিছু করা দরকার, তাই না? চলুন পরের অংশে দেখি এই তত্ত্ব অনুযায়ী সেই অভ্যন্তরীণ প্রয়োজনীয়তাগুলো কি কি। আর এখানেই তত্ত্বটা কিন্তু বেশ বিতর্কিত হয়ে ওঠে। এখানে একটা 3 ধাপের অভ্যন্তরীণ পরিকল্পনার কথা বলা হচ্ছে। প্রথমত, একটা জাতীয় ড্রাফট চালু করা, মানে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে লোক ভর্তি করা, যাতে বিশ্বজুড়ে লড়াই করার মতো যথেষ্ট সৈন্য থাকে। দ্বিতীয়ত, এজেন্ডার ধারাবাহিকতা নিশ্চিত করা, মানে সরকার বদলালেও যেন এই দীর্ঘমেয়াদী প্ল্যানটা চলতে থাকে। আর তৃতীয়ত, একটা শক্তিশালী এআই নজরদারি ব্যবস্থা তৈরি করা, যা দেশের ভেতরের যে কোনো প্রতিবাদ বা বিক্ষোভকে শুরুতেই দমন করে দেবে। এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের প্রমাণ হিসাবে সূত্রটি ইমিগ্রেশন এজেন্সি আইসিই এর বাজেটের দিকে নির্দেশ করে। গ্রাফে দেখতেই পাচ্ছেন, এই বাজেট বেড়ে প্রায় $90 বিলিয়ন পৌঁছেছে, যা অসম্ভব একটা বৃদ্ধি। বলা হচ্ছে এটা শুধু অভিবাসন নিয়ন্ত্রণের জন্য নয়, বরং এমন একটা জাতীয় পুলিশ বাহিনী তৈরির জন্য যারা শুধু প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি করবে। আর এখানেই শেষ না। এই বিশ্লেষণ অপারেশন টার্গেট নামে একটা বিশাল পরিকল্পনার কথাও বলছে, যার অধীনে দেশজুড়ে ডেটা সেন্টার বানাতে $500 বিলিয়ন খরচ করা হবে। প্রশ্ন তোলা হচ্ছে, এত ডেটা সেন্টার কেন বানানো হচ্ছে? এর উদ্দেশ্য কি একটা পুরোদস্তর এআই নজরদারি রাষ্ট্র তৈরি করা নয়, যেখানে ডিজিটাল আইডি আর ডিজিটাল কারেন্সির মাধ্যমে সবার উপর নজর রাখা যাবে? তো শুনে তো মনে হচ্ছে এটা বিশ্ব দখল করার একটা নিখুঁত প্ল্যান, তাই না? কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। যে সূত্রটি এই বিশাল কৌশলের কথা বলছে, সেই সূত্রটি কিন্তু এর চূড়ান্ত ব্যর্থতার ভবিষ্যৎবাণীও করছে। ইতিহাস বলে, বড় বড় সাম্রাজ্যগুলো মূলত 3টা কারণে ভেঙে পড়ে। প্রথমটা হলো জাতীয়তাবাদ। জাপান বা ইউরোপের দেশগুলো তো আর চাইবে না যে তাদের দাবার ঘুঁটির মতো ব্যবহার করা হোক, তারা একসময় ঠিকই প্রতিরোধ করবে। দ্বিতীয়টা হলো দুর্নীতি। এত বিশাল একটা পরিকল্পনার জন্য যে বিপুল পরিমাণ টাকা দরকার, তার একটা বড় অংশ যে চুরি বা নষ্ট হবে, সেটা প্রায় নিশ্চিত। আর তৃতীয় কারণটা হলো বিভেদ, মানে দেশের ভেতরের গভীর রাজনৈতিক বিভাজন, যা দেশকে ভেতর থেকেই পঙ্গু করে দিতে পারে। তাহলে যদি প্ল্যানটা শেষ পর্যন্ত ব্যর্থই হবে, তাহলে শেষটা কেমন হতে পারে? এই যে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা, এর শেষ পরিণতিটা কি? এই স্লাইডটা দেখুন, এখানে মূল দ্বন্দ্বটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। অল্প সময়ের জন্য হয়তো মনে হতে পারে যে আমেরিকা জিতছে, বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, বিশ্বজুড়ে তাদের কথাই শেষ কথা। কিন্তু লম্বা দৌড়ে এর ফল হবে ঠিক উল্টো।
সাম্রাজ্যের পতন, পিছু হটতে বাধ্য হওয়া এবং বিশ্বমঞ্চে নিজের সম্মান হারানো। মানে এটা এমন একটা সমাধান যা ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করবে। তাহলে এই পুরো সিস্টেমটাকে চ্যালেঞ্জ করবে কে? সূত্রটি বলছে এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ হিসেবে রাশিয়া সামনে আসবে, তবে সেটা সরাসরি যুদ্ধ করে জেতার জন্য নয়, বরং একটা লম্বা ক্ষয়িষ্ণু যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে। রাশিয়া এই চোক পয়েন্টগুলোতে মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে, তাতে আমেরিকার খরচ অনেক বেড়ে যাবে। আবার বিশ্বজুড়ে এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রেও তারা নিজেদের একটা বিকল্প হিসেবে তুলে ধরতে পারে। আর পূর্বাভাসটা হল আমেরিকার এই কৌশল যত আগ্রাসী হবে ততই বিশ্বের অন্য দেশগুলো এর থেকে দূরে সরে যাবে। তারা তখন রাশিয়ার সঙ্গে জোট বাঁধতে শুরু করবে। এর কারণটা রাশিয়াকে ভালোবাসা নয়, বরং এমন একটা আমেরিকার বিরুদ্ধে ক্ষমতা ভারসাম্য তৈরি করা যাকে তারা অতিরিক্ত প্রভাবশালী এবং বিপজ্জনক বলে মনে করছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই বিশ্লেষণটি এমন এক বিশাল পরিকল্পনার কথা বলছে যা নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এটি একটি সাম্রাজ্যের পতনের পূর্বাভাস দিচ্ছে। আর এটা আমাদের সবার জন্য একটা বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে, যদি এই তথ্যটি সত্যি হয় তাহলে এরপর যে নতুন বিশ্ব ব্যবস্থা আসবে তার চেহারাটা কেমন হবে?